দোতলা বিশিষ্ট বিশাল প্রাচীর ঘেরা বাড়িটা যেমন নিস্তব্ধ, নিশ্চুপ, গায়ে হিম করা নিস্তব্ধতায় বাড়িটাতে মানুষগুলো কেমন যান্ত্রিকভাবে জীবনযাপন করছে। কারোর সাথে কারো কথা নেই। আগে মোহনার ছড়া গলা শোনা যেত আবাসিক এলাকার মোড় থেকে। সকাল বিকাল দর্শিনীর উপর চোটপাট করার জন্য হলেও তার কণ্ঠস্বর উচ্চস্বরে পৌঁছাতো। কিন্তু আজকাল তো সেটাও নেই। মায়া চা বানাচ্ছে রান্নাঘরে। নিস্তব্ধ বাড়িটায় খুটখাট শব্দটাই কেবল শোনা যাচ্ছে, তাছাড়া কোনো জনমানবের চিহ্ন যেন নেই। ড্রয়িং রুমে টিভি চলছে, মোহনা বোধ হয় টিভি দেখছে। টিভির শব্দটাও খানিক শোনা যাচ্ছে। মায়া খুব মনোযোগ দিয়ে চা বানালো, অতঃপর চারটা কাপে চা ঢেলে ট্রের উপর নিয়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলো। মোহনা খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে। মায়া মোহনার কাছে গিয়ে হাসি মুখে ট্রে এগিয়ে দিয়ে বলল, শাশুড়ি চা নেন। মোহনা টিভির দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখলেন। মুখে কেমন যেন একটা কাঠিন্যতার আভা। শক্ত মুখে চায়ের কাপটা হাতে নিয়ে টিভির দিকে তাকিয়ে থেকে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আমি তো আজকাল ভয়ে থাকি কখন তুমি আমার কি ক্ষতি করে দাও। এখন তো ভেবেছিলাম এই চায়ের কাপটা হাতে না নিয়ে বুঝি ঢেলে দিবা আমার শরীরে। মায়া হাসলো, মিষ্টি কণ্ঠে বলল, সবাইকে আপনার মতন কেন ভাবতে যান শাশুড়ি? সবাইকে আপনা আর মোহনা হয়? হয়েছে, যাও যাও, ওদেরকেও চা দিয়ে আসো। মায়া মুচকি হেসে ট্রেটা নিয়ে ঘুরতে নিলে ছোট্ট টেবিলটার কোনায় ধাক্কা খেয়ে উপুর হয়ে ফ্লোরে পড়ে যায়। তার হাতের উপর চায়ের 3টা কাপই মোহনার শরীরে পড়ে। চিৎকার করে ওঠে মোহনা, আর শরীরে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। চিৎকারে ভারী হয়ে যায় নিস্তব্ধ বাড়িটা। বিপ্রতীপ নিজের ঘর থেকে বেরিয়ে এলো। মায়ার শ্বশুরও বিশ্রাম নিচ্ছিল, কিন্তু মোহনার চিৎকারে সেও জেগে উঠেছে। ছুটে বেরিয়ে এলো সে। মোহনা ততক্ষণে লাফাচ্ছে আর চিৎকার করছে। গুটি হাতার ব্লাউজ পরার কারণে পুরো পরশা হাতটা লাল হয়ে গেছে, সেটা তো দেখা যাচ্ছে, সাথে গলার গালও লাল হয়ে গেছে। বিপ্রতীপ শীঘ্রই ড্রয়িং রুমে এসে হতবাক। মায়া কোমরে হাত দিয়ে কুকড়ে যাচ্ছে বারবার। মোহনা তারই পাশে দাঁড়িয়ে লাফাচ্ছে। বিপ্রতীপ কাকে রেখে কাকে ধরবে সেটা যেন বুঝতেই পারছে না। অতঃপর নিজের বাবাকে বের হয়ে আসতে দেখে পথ খুঁজে পেল। সে গেল মায়াকে সাহায্য করতে, আর ভাবা মোহনার সামনে গিয়ে দাঁড়ালো। বিপ্রতীপ মায়াকে টেনে উঠালো, ডান হাতে তার বাহু আঁকড়ে ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে মায়া? কিভাবে পড়লে? কোথায় লেগেছে বলো? মায়া বিপ্রতীপের টি শার্টটা শক্ত করে আঁকড়ে ধরল, ভাবে এমন যে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। ততক্ষণে মোহনার চিৎকার যেন মিইয়ে গেল। তার আদরের ছেলেটা তাকে না ধরে কিনা তার বউকে ধরেছে। বিচলিত হয়েছে। কই, এত বছরে এমন দিন তো কখনো আসেনি। দর্শিনী থাকাকালীন যাই হতো নির্দ্বিধায় দোষ তাকে দিয়ে মোহনা শান্তিতে থাকত, কারণ বিপ্রতীপ ছিল মা ভক্ত। আর 1 মাসের ব্যবধানে সে ছেলে কিনা এমনভাবে বদলে গেল। বিপ্রতীপ মায়াকে বসিয়ে রেখে মায়ের কাছে ছুটল। হাল্লাদি স্বরে বলল, মা, কি হয়েছে তোমার? চা করেছে? জ্বলে যাচ্ছে না? দাঁড়াও, আমি বরফ নিয়ে আসছি। মোহনা কোনো রকমে চোখের জল লুকালো। তার যেন বিস্ময় কাটছে না। তার ছেলের এমন বদল সে কিছুতেই মানতে পারছে না। এই ছেলের জন্যই সে কত কিছু করেছে এই জীবনে, কত পাপ, অথচ সবটা ভুলে বসেছে সেই ছেলে। বিপ্রতীপ মাকে চুপ থাকতে দেখে আবার বিচলিত কণ্ঠে শুধালো, কি হয়েছে বলবে তো মা? আচ্ছা তুমি বসো, আমি বরফ আনছি। থাক বাবা, জ্বালা কমে গেছে, তুই বরং বউকে নিয়ে ঘরে যা। মোহনার বলা বাক্যে আক্রোশ ছিল না, তিক্ততা ছিল না, তবে ছিল একরাশ নিস্তব্ধতা, বিষণ্ণতা, এতদিনের গড়া বিশ্বাসের প্রাচীর ভেঙে যাওয়ার হাহাকার। বিপ্রতীপের বাবাও নিজের স্ত্রীর কথাকে প্রশ্রয় দিয়ে বললেন, হ্যাঁ, তুই বোমাকে নিয়ে রুমে যা, আমি আছি তোর মায়ের সাথে। বিপ্রতীপ মাথা নাড়িয়ে মায়াকে ধরে ওঠালো। মোহনা ভেবেছিল তার অভিমানের ভাষা হয়তো বিপ্রতীপ বুঝবে, কিন্তু না।
বিপ্রতি ভুজেনি। সে দিব্যি বউকে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। মায়া কোনো রকম হেঁটে যেতে যেতে পিছে ফিরে আবার মোহনার দিকে তাকালো। মায়ের দৃষ্টি মনে হলো যেন সে হাসছে, তার দৃষ্টি যেন ক্রূর হাসি হেসে বলছে, দেখলেন তো শাশুড়ি, সবাই মোহনা হয় না। মোহনা আর মায়ার মাঝে বিশাল তফাৎ। মোহনারা হাত ফোড়াতে জানলে মায়ারা পুরো শরীর পোড়ানোর ক্ষমতা রাখে। শরীরের সাথে সাথে যে হৃদয়ে ফুরিয়েছি সেটা বোধগম্য হলো তো? এই তো আপনার মূর্ছা যাওয়া শুরু, এবার কেবল দেখুন কি হয়। মোহনা স্তব্ধ দৃষ্টিতে চেয়ে রইল। আর তবে রাজত্ব হারানোর সময় হলো। গড়হারা মানুষগুলো ঠাঁই হয়েছে নিধিদের ভারী। পাশের গ্রামে নিধিদের ভারী বলে সেখানেই সবাই উঠল। যেহেতু তাদের আর থাকার জায়গা নেই, সেহেতু সেখানেই উঠতে হয়েছে। নিধির বাবা মা আপ্রাণ চেষ্টা করছে কুটুমদের আত্মীয়তা সুন্দরভাবে করতে। যতই হোক মেয়ের শ্বশুর বাড়ি, সামান্য ভুল ত্রুটিও যেন না হয়। বিকেল হতে তৃণা, দর্শিনী, প্রতাপ, মৃত্যুঞ্জয়, দৃষ্টান্ত, নিধির বাবা প্রদীপ সবাই রওনা হলো পুলিশ স্টেশন। এটার একটা বিহিত যে করতেই হবে। হরপ্রসাদ এত বড় অন্যায় করে তো পার পাবে না, অবশ্যই এর যথাযথ শাস্তি হবে। প্রকৃতি তবে সন্ধ্যার সাজে সেজেছে। মৃত্যুঞ্জয়ের জিপে করে তারা এগিয়ে যাচ্ছে পুলিশ স্টেশন। সবার মাঝে নিরিবিলি ভাব, কারো মুখে রা নেই, অবশ্য কথা বলার অবস্থাতেও কেউ নেই। প্রতাপ সাহা কেমন পাথর রূপ ধারণ করেছে। নিধির বাবাও চুপচাপ। তার চুপচাপ থাকার কারণ হলো দৃষ্টান্ত। কেন জানি তার এই ছেলেটাকে পছন্দ না হওয়ার কারণটা অবশ্য ফেলনা না। যে ছেলের ভাবার জন্য তার এত বড় মেয়ের শ্বশুরবাড়িটা এমন দাউ দাউ করে জ্বলল, সে ছেলের আধিক্যতা যেন তার সহ্য হচ্ছে না। অবশেষে জিপ এসে থামলো থানার কাছে। সবগুলো মানুষ চুপচাপ নেমে গেল। সবার মনে প্রতিহিংসার আগুন জ্বলছে দারুণভাবে। কিছু একটা না করে তারা বাড়ি ফিরবে না প্রতিজ্ঞা করেছে বোধ হয়। থানার আশেপাশে বিরাট বিরাট বাল্ব জ্বলছে, যা আলোকিত করছে চারপাশটা ভীষণভাবে। ধীরে ধীরে গুটি গুটি পায়ে সবাই এগিয়ে যাচ্ছে থানার ভিতরে। হঠাৎ তৃণা অনুভব করলো তার হাতটা যেন কেউ শক্ত করে ধরল। আর একটা হাতের মুঠোয় বন্দি হলো তার ছোট্ট হাতটা। তৃণা অবাক হলো, ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো দৃষ্টান্ত। তৃণা স্বস্তির শ্বাস ফেলল, প্রায় ফিসফিসিয়ে বলল, হাত ছাড়ো লাট সাহেব, বাবার সাথে আছে, দেখে ফেলে সর্বনাশ। এমনিতেই সবার মন মানসিকতা খারাপ। তিনার কথার পরিপ্রেক্ষিতে হাতের ছাপ যেন ভারল বই কমল না। দৃষ্টান্তের দাঁত কিরমির করে রুক্ষ স্বরে উত্তর এলো, তুমি আমাকে তোমার ভাব দেখাচ্ছ? ছড়িয়ে সোজা বানাই দিব অসভ্য ডাক্তারনি। জানো, কাল একটুর জন্য আমি মরিনি। কতটা ভয় পেয়েছি জানো? পাকামি না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না? আমরা কি জানতাম এত কিছু হবে? আর তোমাকে তো কল দিয়েছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। সবসময় নিজের দোষ অন্যের ঘাড়ে না দিলে পেটের ভাত কি তোমারও হজম হয় না? তিনার শক্ত কণ্ঠে ভ্রু কুঁচকে তাকায় দৃষ্টান্ত। কোমরের পিছে তার বলিষ্ঠ হাতটা দিয়ে জোরে সিমটি কাটে। হাতের মাঝে থাকা হাতটা মুচড়ে দিয়ে রাগী কণ্ঠে বলে, বেশি মুখে মুখে তর্ক শিখেছ না? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি নিচ্ছি। ঝামেলাটা আগে মিটুক, বেশি কথা বেড়েছে না? তিনা মুখ বেঞ্চি দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বাবার পাশে ছুটে গেল। দৃষ্টান্ত ধরতে গিয়েও পারল না। তার মন এখন শান্ত। কাল যা গিয়েছে তার উপর দিয়ে একমাত্র সেই জানে। মায়ের পর পৃথিবীতে একমাত্র এই নারীটার প্রতি সে দুর্বল, আসক্ত। এই মানুষটাকে ছাড়া সে বোধ হয় উন্মাদ হয়ে যাবে। দর্শিনী থানায় পা রাখতে নিবে এমন সময় একজন মানুষকে দেখে সে থেমে যায় তার পা। এতগুলো দিন পর তার সামনে তার প্রিয় একজন মানুষ। রাতের হিমশীতল বাতাসে কেঁপে কেঁপে উঠছে সকলের শরীর। দর্শিনী অপলক তাকিয়ে আছে থানার সামনের রাস্তায় থম মেরে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। এ কি সে স্বপ্ন দেখছে? বিহঙ্গনী এখানে এ সময়ে?
অতীতের রাগ অভিমান মানল না দর্শিনীর ছোট্ট হৃদয়। এতদিনের প্রিয় বান্ধবীকে দেখে ভুলে গেল সে তার অতীতের কুৎসিত গল্প, ছুটে গেল বিহঙ্গিনীর সামনে, অবশেষে জড়িয়ে ধরল সেই নারী দেহকে। নিচ্ছুপ আলিঙ্গল যেন ভুলে গেল কত অব্যক্ত কথা, কত দীর্ঘশ্বাসের গল্প। দর্শিনী বিহঙ্গিনীর চুলে মোলায়েম কোমল হাত বুলিয়ে বিগুলিতে বদনে ভুলে উঠল, কবে এলি বিহু এখানে, আমার কাছে যাসনি কেন? বিহঙ্গিনীও ততক্ষণে দর্শিনীকে ঝাপটে ধরেছে। কতদিনের তৃষ্ণার্ত আত্মার শান্তি মিলল অবশেষে। এতদিন পর সে তার প্রাণপ্রিয় সইয়ের দেখা পেল। মেয়েটাকে ছাড়া জীবনটা কেমন বিষাক্ত হয়ে গিয়েছিল, আজ শান্তি মিলেছে, ঠান্ডা হয়েছে হৃদয়কোণ। আনন্দরা বাঁধনহারা হলো, মিশে গেল শরীরের প্রতিটি শিরায় উপশিরায়। বিহঙ্গিনীকে চুপ থাকতে দেখে দর্শিনী আলিঙ্গন ছাড়ল। তার দুই হাতের মধ্যিখানে বিহঙ্গিনীর মুখটা আদুরেভাবে ধরে মিষ্টি কণ্ঠে আবারও শুধালো, কবে এলি পাখি, এত রাতে এখানেই বা কেন? বিহঙ্গিনী এবার মুখ খুলল, সাজিয়ে রাখা বর্ণগুচ্ছকে দর্শিনীর সামনে তুলে ধরে বলল, এসেছে সপ্তাহখানেক হয়। আমাদের কলেজ থেকে ক্যাম্পিংয়ের জন্য এই গ্রামে এসেছে ছাত্রছাত্রীরা। প্রথমে ভেবেছিলাম তোর সাথে কথা বলবো, দেখা করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কেন, তোর ভাই না করে দিয়েছে বুঝি? দর্শিনীর বউ কুচকানো প্রশ্ন শুনে বিষণ্ণ হাসল বিহঙ্গিনী। অতঃপর উত্তর দিল, ওই বাসার কেউ জানে না বোধ হয় আমি এখানে এসেছি। আসলে আমি ওই বাড়ি ছেড়ে একবারের মতন চলে এসেছি। বিহঙ্গিনীর কথায় হা হয়ে গেল দর্শিনী। যে মেয়ে কিনা বাবা মা বাড়ি ছাড়া ঘর থেকে বের হতে লজ্জা পেত, সে কিনা সপ্তাহখানেক আগে বাড়ি ছেড়ে চলে এসেছে। মেয়েটার এত পরিবর্তন কি করে ঘটল? তবে কি বিপ্রতীপের নতুন বউটা ভালো না? কিন্তু কথা বলে তো তেমন মনে হয়নি। এসব ভাবনার মাঝে বিহঙ্গিনী দর্শিনীর গলা জড়িয়ে ধরল, আহ্লাদি স্বরে বলল, তুই এখানে কি করছিস বৌদি, কোনো সমস্যা? দর্শিনী প্রশ্নের উত্তর দেওয়ার আগে বিহঙ্গিনীর ব্রু কুঁচকে ফেলল। দর্শিনী থেকে গুনে গুনে দুপা পিছিয়ে গিয়ে দর্শিনীকে পা হতে মাথা অবধি খেয়াল করল। তার মিষ্টি চোখ জোড়াতে এখন বিস্ময়। মেয়েটাকে আজ এমন লাগছে কেন? বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে। সাধারণত এই পরিবর্তনগুলো তো প্রেগনেন্সির সময় দেখা দেয়। তবে কি দর্শিনী? বিহঙ্গিনী আর কিছু ভাবল না। এসব পরেও ভাবা যাবে, আপাতত এই মুহূর্তটা উপভোগ করার জন্য। বিহঙ্গিনী একে একে সবার সাথে কুশলাদি বিনিময় করল। অতঃপর তাদের থানায় আসার কারণ জানতে পারল এবং সবাই একসাথে থানায় প্রবেশ করে। রায়পুর থানার বড় অফিসার আরাম কেদারায় বসে শরীর দুলাচ্ছে আর পা চিবুচ্ছে। হাতের সামনে একটা ফোন ধরা, হয়তো ভিডিও দেখছে। হুড়মুড় করে কতগুলো মানুষকে প্রবেশ করতে দেখে তিনি অবাক হন। ব্রু জোড়া কুঁচকে যায় আপনা আপনি। সচরাচর গ্রামের মানুষ রাতের বেলা পুলিশ স্টেশন আসে না, অথচ ওরা দলবল নিয়ে চলে এসেছে। এখানের অনেক মানুষের মুখ চেনা, আবার অনেকে অপরিচিত তার। অফিসার উঠে দাঁড়ালো, মুখে থাকা পানটাকে কিছুক্ষণ চিবিয়ে ফেলে দিল সাথে জানলা দিয়ে। অতঃপর তাদের দিকে তাকিয়ে দুহাত জোর করে বলল, ফের নাম নিবেন মাস্টার? বিমল, ডাক্তার বাবুরা, তাই এত রাতে এখানে? একে একে সবাই প্রবেশ করলো। প্রতাপ সাহাও বিমল সাহা মানে নিধির ভাবাও হাত জোর করে ভদ্রতার সহিতে বলল, প্রমাণ নেবেন আপনিও? আসলে আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি, আশা করি আপনি আমাদের সাহায্য করবেন। তা তো বুঝেছি যে আপনারা সাহায্য চাওয়ার জন্যই এসেছেন। এমনি এমনি কি পুলিশ স্টেশনের খোঁজ নিতে তো আর কেউ পুলিশ স্টেশন আসে না? বলুন তবে কি বলবেন? প্রতাপ সাহা তার পাঞ্জারির পকেটটা থেকে রুমাল বের করে কপালের বিন্দু বিন্দু ঘামটুকু মুছে ফেলল। আশ্চর্যজনকভাবে তার শরীর কাঁপছে। নিজের স্বাদের বাড়ি ফুরে যাওয়ার কথা যেন সে বলতে পারছে না। তার কণ্ঠনালী কাঁপছে। প্রতাপের অবস্থা সবাই ধরতে পারল। বাবার এমন অবস্থা দেখে প্রতীপ এগিয়ে এলো, সাথে দর্শিনীও। বাবাকে ধরে পাশের চেয়ারটায় বসালো। দর্শিনী নিজের শাড়ির আঁচলটা দিয়ে বাবার মুখ মুছিয়ে দিল। প্রতীপ বাবার জন্য এক গ্লাস জল আনালো। মুহূর্তে বাবার ভরসার কাঁধ হয়ে গেল সন্তানগুলো।
জীবন আমাদেরকে সব ফিরিয়ে দেয়। এক সময় যে বাবা মা থাকে সন্তানের ছায়াতল, সময়ের পরিবর্তনে সে বাবা মায়ের ছায়াতল হয়ে ওঠে সন্তান। যে বাবা মায়ের ভরসার হাত ধরে গুটি গুটি পায়ে চলতে শিখে সন্তান, একটা সময় পর সেই বাবা মায়ের বৃদ্ধ বয়সের লাঠি হয়ে যায় তার সন্তান। প্রকৃতির কি দারুণ মেলবন্ধন। প্রতাপ সাহা নিজেকে দাতস্থ করতে প্রদীপ মুখ খুলে হরমোহনের সকল কৃতকর্মের গুছিয়ে উপস্থাপন করে অফিসারের সামনে। প্রদীপের কথা থামতে অফিসার কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সবার দিকে, অতঃপর কিছুটা সময় মৌন থেকে বলে ওঠে, আপনারা হরমোহন বাবুর বিপক্ষে মামলা করতে এসেছেন। অসম্ভব সাহস দেখিয়েছেন বলা যায়, কিন্তু সেই সাহসকে আমি বৎসনা জানাই। আজ আমার মাথার উপর ছাদ পড়েছে, কাল আপনারও পড়ে যেতে পারে। আমি সুন্দর একটা উপদেশ দিই, ঝামেলায় না জড়িয়ে মিটমাট করে ফেলুন, এতে আপনাদেরই লাভ। অফিসারের কথায় তেতে ওঠে সবাই। সুমন্ত রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, আপনার কাছে কি আমরা উপদেশ চাইতে এসেছি? আপনার চেয়ে বিবেক বুদ্ধি বোধ হয় আমাদেরই বেশি উন্নত। আপনার কাছে আমরা মামলা করতে এসেছি, আর আপনি সেটা করতে আমাদের সাহায্য করবেন। দ্রুত কেস ফাইল করুন। আপনার উপদেশ পকেটে রেখে দালালি বন্ধ করুন। সুমনের কথায় খেপে গেল পুলিশ অফিসারও। এতক্ষণের বাঁকা হাসিটা তার মুখে আর নেই, বরং তার অগ্নিশর্মা রূপ। সুমনের দিকে আঙ্গুল তাক করে বললেন, পুলিশ স্টেশনে ভয়ে এসে পুলিশকে হ্যারাস করার অপরাধে আমি আপনাকে জেলে দিতে পারি, জানেন সেটা? এবার দর্শিনীর তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল, ক্ষমতার অপব্যবহার করতে তো সবাই জানে। আপনার ক্ষমতা আছে তাই আপনি সেটা করতেই পারেন, তবে মনে রাখবেন সাধারণ জনগণের শক্তিও অতটা কম না। পুলিশ অফিসার ক্রু হাসলেন। আরাম করে নিজের চেয়ারটায় বসে পা নাড়াতে নাড়াতে বললেন, আচ্ছা, সাধারণ মানুষের এত শক্তি, তবে আমি আগে আপনাদের ক্ষমতা দেখব, তারপর কেস ফাইল করব। দর্শিনীরা একে অপরের মুখে ছাউনি করলো। এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে হরমোহনের পক্ষে লোক উনি। আইনি কোনো সাহায্য যে সহজে পাওয়া যাবে না সেটাও তাদের বোধগম্য হয়ে গেল কয়েক মিনিটে। হতাশার শ্বাস ফেলল দর্শিনী। এ জগতে টাকার কাছে বিকিয়ে যায় সব, ক্ষমতা, প্রেম, এমনকি ভালোবাসাও টাকার কাছে হার মানে। তবে কি তারা বিচার পাবে না? তার মধ্যে মৃত্যুঞ্জয় কাকে যেন ফোন লাগায়, দরজার কাছে গিয়ে কার সাথে যেন কথা বলে, অতঃপর সে ফোন অফিসারের দিকে এগিয়ে দিয়ে বাঁকা হেসে বলে, ধরেন অফিসার, সাধারণ মানুষের ক্ষমতা দেখুন এবার। অফিসার ব্রু কুঁচকে ফোনটা নিয়ে নেয়। বিপরীত পাশের থেকে কিছু একটা বলতে সে তড়িৎ গতিতে লাফিয়ে ওঠে, মিঙে যাওয়া কণ্ঠে কথা বলে ফোনটা এগিয়ে দেয় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয় আরও কিছু একটা বলে ফোনটা রেখে দেয়। পকেটে দুহাত গুজে হাসি হাসি মুখে বলে, কি অফিসার, আরও কিছু দেখবেন? অফিসার তার সামনে থাকা জলটা তাড়াতাড়ি এক নিমিষে শেষ করে স্বস্তির শ্বাস পেলে একটা বাক্য না করে কেস ফাইল করেন। তার মুখে যেন রাগ নেই। মৃত্যুঞ্জয়ের দিকে সবাই কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। অসময়ে দূরের মানুষগুলোই যেন বেশি আপন হয়ে যায়। রাত প্রায় 1:30 কিংবা 2 বাজে। দর্শিনী তার রুমের পিছনের দরজা খুলে দাঁড়িয়ে আছে। তারা 9টার দিকে বাড়ি ফিরেছে। বিহঙ্গিনী অবশ্য হাসেনি, অনেক জোরাজুরি সত্ত্বেও। বলেছে কাল দেখা করবে। মৃত্যুঞ্জয় জেলা প্রশাসকের কার্যালয়ে ফোন দিয়েছিল, যার ফলস্বরূপ দর্শিনীদের কাজ সহজ হয়ে গেছে। দর্শিনী তপ্ত শ্বাস ফেলে। হঠাৎ উঠোনে কারো প্রতিচ্ছবি দেখতে পেয়ে সে অবাক হয়। পরক্ষণেই মনে হয় এটাই মোক্ষম সময় তার অজানা প্রশ্নের উত্তরটা জানার। যেমন ভাবনা তেমন কাজ। দর্শিনী দৃঢ় পায়ে উঠোনে গিয়ে দাঁড়ায়। আকাশে আজও ভরা জ্যোৎস্না। রাত হলেও সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। দর্শিনী মানুষটার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলে ওঠে, বিপ্রতীপকে কল দেওয়ার কারণ জানতে পারি? জ্যোৎস্নাভরা রজনী, বকুলের ঘ্রাণে আচ্ছাদিত পরিবেশ। দূর হতে ভেসে আসছে শেয়ালের ডাক।
জিজি ফোকাস সর্বোচ্চ চেষ্টা দিয়ে রাতের আধারকে হালকা করার চেষ্টা করছে। এই এক মধুময় রজনী, কিন্তু সবার জন্য সবকিছু মধুময় আদৌ হয়? যে মানুষের পুরো জীবন জুড়ে আধারে পরিপূর্ণ, তার কাছে জ্যোৎস্নারাত নেহাতি বিলাসিতা ছাড়া কিছুই না। তার কাছে রাত মানে কেবল বিষণ্ণতার হাহাকার, বিষাদের ছড়াছড়ি। এই জগৎ সংসারের সবটুকু রং তার কাছে ভীষণ ফিকে, অস্বচ্ছ। কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। উঠোনের এক কোণায় বেতনের মোড়া পেতে বসেছে দুই রমণী, তাদের মাঝে এক আকাশ নিশ্চুপতা। তারা হয়তো নিজেদের সময় দিচ্ছে, গুছিয়ে নিচ্ছে তাদের এলোমেলো বাক্যগুলো, সাথে কিছু অনুভূতি। নীরবতা ঠেলে দর্শনী মুখ খুলল, দৃষ্টি নিবন্ধন করলো মুক্ত আকাশে। কণ্ঠ তার কাঁপছে, তবুও সে কথা বলে উঠল, আমি কি তোমার বোঝা হয়ে গিয়েছিলাম বড় বৌদি? আমি আসার পর তুমি বিপ্রতীপকে কেন কল করেছিলে? ঘাড়ের বোঝা নামানোর জন্য? নিধির কণ্ঠস্বর কাঁপছে, তবুও নিজেকে দাতস্থ করল সে। নিচু হয়ে গেল তার মাথা। কথা বলবে বলবে করেও কণ্ঠনালীতে এক অদৃশ্য বাধা অনুভব করলো। মস্তিষ্ক হয়তো ধিক্কার জানাচ্ছে তার ছোট কাজের জন্য, কিন্তু আদৌ সে এত ছোট কাজ করেছে? সে তো কেবল ননদের ভালোর জন্য একটা পদক্ষেপ নিতে চেয়েছিল। বড় বৌদিকে চুপ থাকতে দেখে দর্শিনীও নিষ্প্রাণ কণ্ঠে বলে উঠল, যদি মায়া আমাকে কল না দিত তবে জানতামই না আমার বড় বৌদি আমার অগোচরে আমার স্বামীর কাছে নতনাজু হয়েছে। কেন করেছে এসব বৌদি? স্বামী ছাড়া কি বেঁচে থাকা যায় না? এবার নিধি কথা বলল, ভেঙে ফেলল দ্বিধার দেয়াল। তার তো নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। কারো ভালো করতে গেলে মাঝে মাঝে একটু নতনাজু হওয়া তো অন্যায় না। সে দর্শিনীর দিকে এবার দৃষ্টি নিবন্ধন করল, কেমন যেন একটা গম্ভীর কণ্ঠে বলল, স্বামী ছাড়া তুই হয়তো বেঁচে থাকবে, কিন্তু আদৌ সুখে পারবি প্রিয়? তোর প্রথম দিনের বিধ্বস্ত রূপ দেখে আমার সহ্য হচ্ছিল না, তাই সবার অগোচরে বিপ্রতীপকে কল করছিলাম, যেন সে তোর সুখ কেড়ে না নেয়, একটা বার তোকে যেন হাগলে নেয়। তা সে মিনসে তোমার কথা রাখলো বৌবাই? অপাত্রে কেন কিছু দান করা উচিত না? তার ভুল মানুষের কাছে ভুল আর্জি ফেস করা উচিত না। তুমি কি ভেবেছো বিপ্রতীপ তোমার কথা শুনে আমাকে নিতে আসতো? কখনোই না। আর তার সাথে থেকে গেলেই আমি ভালো থাকতাম? যদি সত্যি এমনটা হতো তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। হাজারো কটূক্তি সহ্য করে না হয় আরও কতগুলো যুগ তার সাথে কাটিয়ে দিতাম, কিন্তু না, সেই সুখের লোভে সেখানে থাকতাম, সেই সুখে আমাকে কখনো ধরা দিত না। বেঁচে তো এতদিন ছিলাম বৌদিবাই, কিন্তু মরার মতন বেঁচে থাকা কি সুখে থাকা বলে? নিধি চুপ করে থাকে। দর্শিনীর প্রত্যেকটা কথাই যুক্তি আছে, কিন্তু নিধিরও যে কিছু করার ছিল না। তখন দর্শিনীর অবস্থা তার কাছে সহ্য হচ্ছিল না, তাই তো সে কল করেছিল ওই মানুষকে, কিন্তু সে ছেলে আগাগোড়া পুরোটাই অমানুষ। নিধি দর্শিনীর মুখটা দুহাতে তুলে ধরে ব্যথিত কণ্ঠে বলে, তাহলে একবার সুখের সন্তানে যা না প্রিয়, খুঁজে নে নিজের সুখটা, চোখ মেলে দেখ না কে তোর সুখের দায়িত্ব নিতে চায়। আরেকটা বার বিশ্বাসের পাহাড় গড়ে তোল না মন মন্দিরে। সে আর সম্ভব না যে বৌদিভাই। ভালোবাসা কি বারবার হয়? সে মানুষ নতুনে মত্ত হতে পেরেছে, তাই বলে আমিও পারবো তেমনটা না। আমার কাছে রঙিন বসন্ত একবারই ধরা দিয়েছিল, বারবার বসন্ত জীবনে আসে না গো বৌদিভাই। তবে তার আর আমার মাঝে পার্থক্য কি রইল? নিধি কিছু বলল না। ছোট্ট শ্বাস ফেলা ছাড়া তার আর কিছু বলারও রইল না। মাঝে মাঝে কারো বিষণ্ণতা দেখলে নিজেকে ক্লান্ত লাগে, মনে হয় ইস, তার জন্য যদি কিছু করতে পারতাম, কিন্তু আফসোস, বাস্তবে তার জন্য কিছু করে ওঠা হয় না আর। অতঃপর পৃথিবীতে নিজেকে ব্যর্থ ছাড়া আর কিছুই ভাবা সম্ভব হয় না। নিধি এবার নিজেকে সে ব্যর্থতার খাতাতেই দেখছে। রাত আর একটু গভীর হলো। দুই রমণীর মাঝে হাজার কথা থেকেও কিছু বলার মতন খুঁজে পেল না। অতঃপর নিধি তাড়াতাড়ি শুয়ে পড়িস বলে চলে গেল। দর্শিনী রয়ে গেল একা।
এমন করেই সবাই যার যার মতন চলে যায় জীবন থেকে। একটা সময় পর মানুষকে একাই বেঁচে থাকতে হয়। দর্শিনী মুচকি হাসল, নিজের গালে নিজে হাত ছুঁয়ে আনমনে বলে উঠল, একা বাঁচতে শিখো প্রিয়। নিজের করা কাজের কথা ভেবে নিজেই আবার হেসে উঠল। দিনে দিনে কি সে পাগল হয়ে যাচ্ছে? তার তো পাগল হওয়ার কথা ছিল না। তবে জীবন কেন তাকে এমন মোড়ে এনে দাঁড় করালো? ৬-৭ মাস আগেও জীবনটা অন্যরকম ছিল। রাতটা তার এত বিদঘুটে ছিল না, কিন্তু এক লহমায় যেন সব শেষ, একদম সবটা মিলিয়ে গেল হাওয়ায়। আচ্ছা, এখন কি বিপ্রতীপ মায়াকে তার বুকের বাঁ পাশে নিয়ে ঘুমায়? এখনো কি সুমো না খেলে বিপ্রতীপের সকাল মিষ্টি হয় না? অফিস থেকে এসে ঘামগুলো কার আসলে মুছে সে? মায়ার? না না, সব ভাবনাগুলো এত যন্ত্রণাদায়ক কেন? তার সংসারে আজ অন্য কারো বসবাস কেন? নিয়তি তার ভেলা এত নিষ্ঠুরতম কেন? বিপ্রতীপের খাটের ডান পাশে বুকের বাঁ পাশ তো দর্শিনীর নাম ছিল, তবে আজ কেন সেথা অন্য কারো রাজত্ব? কেন দিন শেষে মানুষ বদলে যায়? শুরু আর শেষের মানুষের অনুভূতির এত পার্থক্য কেন হয়? এসব প্রশ্নের উত্তর জানা নেই দর্শিনীর। সে কেবল জানে সে জীবনযুদ্ধে একজন পরাজিত সৈনিক, যে প্রতিনিয়ত মরে যাওয়ার প্রার্থনা নিয়ে বেঁচে আছে। অনেকদিন পর বিপ্রতীপের ভাবনা স্মৃতির পাতায় আঁকিবুকি করছে। মানুষটা কেমন আছে? বেশ সুখে আছে বোধ হয়। বিপ্রতীপের সুখের জন্য প্রিয়দর্শিনীরা না হয় খারাপ থাকবে, তবুও বেঈমানরা ভালো থাকুক। শহরের জীবন মানে যান্ত্রিক জীবন। কর্মব্যস্ততা থেকে তাদের মুক্তি নেই। রোবটের মতন অনুভূতি বিসর্জন দিয়ে চলতে হয় তাদের জীবনধারার স্রোতে গা ভাসিয়ে। দিনের আলোতে ফুটতে না ফুটতেই বাহিরে বের হয়, আর রাতে আলো জিমিয়ে এলে বাড়ি ফিরে। এ যেন মুসাফির, নিরন্তর হেঁটে চলাই যেন তার কাজ। মায়া রান্নাঘর থেকে টিফিন বক্স হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। খাবার টেবিলে তখন টুংটাং শব্দ তুলে খেয়ে যাচ্ছে নিলয় কুমার, বিপ্রতীপ আর মোহনা। কারোর সাথে মনে হয় কারো কোনো সম্পর্ক নেই, কেমন বিচ্ছন্নতা ঘেরা সম্পর্ক। মায়া বিপ্রতীপের দিকে টিফিন বক্সটা এগিয়ে দিল, ছোট্ট কণ্ঠ বলল, আপনার খাবার। বিপ্রতীপ বা হাতে বক্সটা নিয়ে পাশেই রাখল, অতঃপর আবার খাওয়ায় মনোযোগ দিল। মোহনা আটার রুটিটার এক অংশ ছিঁড়ে দুধে ভিজাতে ভিজাতে মায়ার দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, বিয়ে হলো 1 মাসের বেশি হয়ে গেছে। আশা করি খুব দ্রুতই কোনো সুসংবাদ আমাদের দিবে, তাই না? অবশ্য সুসংবাদ তো আছে, বলতে ভুলে গেছিলাম। মায়ার কথায় উপস্থিত 3 জনের খাবার থেমে গেল। বিপ্রতীপ ব্রুকুসকে তাকালো মায়ার ফানে। মায়া ঠিক কোন সুসংবাদের কথা বুঝালো? মোহনার মুখটা খুশিতে চকচক করে উঠল। অবশেষে সে বংশধরের মুখ দেখে যেতে পারবে। মোহনা গদগদ হেসে বলল, সুসংবাদ আছে, অথচ তুমি আমাদের বলোনি। আসলে বলার সুযোগ পাইনি। কিছুদিন আগে আমার রেজাল্ট দিল না, আমি ভালো একটা কলেজে চান্স পেয়েছি। দারুণ না সংবাদটা? মায়ার কথায় মোহনার মুখের হাসি উবে গেল, মুখটা থমথমে করে শব্দ করে উঠে গেল সেখান থেকে। নিলয় কুমারও প্লেটে রুটিটা রেখে উঠে গেল। আজকাল তার যে কোনো কিছুতেই মন বসে না, সংসার ছেড়ে সন্ন্যাসী হতে মন চায়। মায়া মিটমিটিয়ে হাসে। মোহনাকে জব্দ করতে তার এত যে ভালো লাগে সেটা বলার বাহিরে। বিপ্রতীপ আগের ন্যায় খেতে খেতে বলল, তোমার সাথে বিয়ের পর এখনো আমি এক বিছানায় ঘুমাইনি। সুসংবাদ তো আসবে দূরের কথা, তাই না মায়া? মায়া হকচকিয়ে গেল। বিপ্রতীপের ঠোঁটের কোণায় এখনো বিদ্রুপের হাসি বিদ্যমান। মায়া নিজের হাত কাচলাতে লাগলো। সে যেন ভাবতেই পারেনি বিপ্রতীপ তার ছাল বুঝে যাবে। সকাল হতে নিধিদের বাড়িতে রান্নার ধুম। দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয়ও বসে আছে তাদের উঠানে।
তিনি আর দর্শিনীকে ক্যাম্পিংয়ের জন্য নিতে এসেছিল, কিন্তু সবাই সকালের নাস্তার জন্য জোড়াজুড়ি শুরু করায় বাধ্য হয়ে থেকে যেতে হলো তাদের। দর্শিনী মাত্র চুলাতে দুধ বসিয়ে ছিল তিষ্টের জন্য। হঠাৎ করে দুধের গন্ধ নাকে যেতেই তার পেট মোচড় দিয়ে উঠল। হুড়মুড় করে ছোট উঠোনের এক কোনায় ভূমিতে ভাসিয়ে দিল। রীতিমতো ততক্ষণে সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে পড়েছে। সবাই যেন বিস্মিত। দুধের গ্রানে ভূমি করার মতন যুক্তি তাদের বোধগম্য হলো না। একেবারে যে বোধগম্য হলো না তেমনটা না, কিন্তু তারা নিজেদের ভাবনাকে প্রশ্রয় দিতে চাইল না। দর্শিনী ততক্ষণে বমি করে ক্লান্ত পায়। টিনা ছুটে জল এনে দর্শিনীর মুখ চোখ ধুয়ে দিল। দর্শিনী ক্লান্ত শরীরে বাস ছেড়ে দিল টিনার উপর। ততক্ষণে বাড়ির সবার বিস্ময় দৃষ্টি তার চোখে পড়ল না। এবার বোধ হয় আর সব লুকোনো সম্ভব নয়। অতঃপর নিজের গলার গামটা কাপড়ে আঁচল দিয়ে মুছে বাবার দিকে তাকিয়ে সে অবশ কণ্ঠে বলল, বাবা, আমার ঘরে নতুন অতিথি আসতে চলেছে। আষাঢ়ের ঝিমিয়ে আসা সকাল জানান দিচ্ছে প্রকৃতি হাদার করে ঝড় আসছে। চারদিক কাঁপিয়ে দিয়েছে বায়ুপ্রবাহ। বড় বড় গাছপালাগুলো বাতাসের তাণ্ডবে টিকতে না পেরে উত্তর দিকে হেলে যাচ্ছে। টিনের চালে শব্দ করে পাকা আমগুলো বাতাসে ঝরে পড়ছে। ফসলি খোলা জমিটাতে ছোট ছোট বাচ্চারা লাফাচ্ছে। তাদের শিশু মনে তুমুল বৃষ্টিতে ভেজার আকাঙ্ক্ষা জেগে উঠেছে। তাদের হাসি সেই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। গোয়ালঘর থেকে শব্দ করে গরুগুলো ডাকছে। খামার থেকে সাদা মুরগিগুলোর বিশৃঙ্খলা যুক্ত চিৎকার ভেসে আসছে। তারা হয়তো ঘনিয়ে আসা প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডবের কথা ভেবে ভয় পাচ্ছে। গাছের শুকনো পাতা জমিনে লুটাচ্ছে। এ যেন প্রকৃতি অশান্ত রূপের বহিঃপ্রকাশ। গ্রামের বাড়ির চারদিক থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। কেউ জোরে জোরে আল্লাহ আকবার বলছে, কেউ বা আজান দিচ্ছে। কারো কারো বাড়ির মন্দির থেকে তুমুল শঙ্খধ্বনির শব্দ ভেসে আসছে, সাথে উলুধ্বনি ও ঘণ্টার শব্দ। প্রকৃতির অশান্ত রূপ দেখে গ্রামবাসীরা ভয়ার্ত। বারবার টেলিভিশনের থেকে ভেসে আসছে বিপদ সংকেত। এলাকাতেও মাইকিং করে 4 নম্বর বিপদ সংকেতের আভাস দেওয়া হয়েছে, কিন্তু এসব কিছুই দর্শিনীদের উঠোনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। কারণ প্রকৃতিতে ঝড় আসার আগেই তাদের হৃদয়ে চলছে অনাকাঙ্ক্ষিত তাণ্ডব। বর্তমানে সবার উৎসুক বিস্মিত দৃষ্টি দর্শিনীর উপর নিবদ্ধ। দর্শিনী মাথা নিচু করে মোড়ায় বসে আছে। তার পাশে তার ভাবা বসা। এছাড়া সবাই দাঁড়ানো। দর্শিনীর একটা কথাই যথেষ্ট ছিল সবার বাসা কেড়ে নিতে। অনেকক্ষণ পর প্রতাপ সাহা কুড়িয়ে ফেলেন শব্দ, গুছিয়ে নিলেন বাক্য। নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, এ কথা তুমি আগে কেন বলোনি মা? আমাদের কি জানার অধিকার ছিল না এটা আগে? দর্শিনী নিজের দুহাতের আঁচলে মুখ লুকিয়ে আছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার সুরের। এক বিরহ করুণ ক্রন্দনরত সুর জানান দিচ্ছে দর্শিনী কাঁদছে। কাঁদতে কাঁদতে রীতিমতো তার হেঁচকি উঠে গেছে। কেউ থামাচ্ছে না, কেউ বারণ করছে না। সবার নীরবতা দেখে দর্শিনীর কান্নার দাপট আরও বেড়েছে। বারবার মনে হচ্ছে আজকে এই বাড়িতে তার শেষ দিন। হয়তো মাথা গোঁজার যে ঠাঁই সে পেয়েছিল, তার গর্ভে ভূমিষ্ঠ হওয়া শিশুটার জন্য সে আশ্রয়স্থল সে হারাবে। এই নীরবতা সবার কাছেই বিষাক্ত ঠেকছে। কারো মুখে কোনো রা নেই। উপস্থিত কেউ কেউ কথা বলতে চাচ্ছে, কিন্তু কোথাও এক অদৃশ্য বাধার জন্য তারা তাদের অব্যক্ত অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে না। কি শ্বাসরুদ্ধকর অবস্থা! অবশেষে বেশি হলে এক মহিলা কণ্ঠ। কণ্ঠের অধিকারিণী হলো এই বাড়ির কর্ত্রী, নিধির মা রমলা। তরতাজা স্বাস্থ্যবান মহিলা, কপালে মোটা করে সিঁদুর দিয়ে ফোঁটা দেওয়া, লাল ফেড়ে সাদা শাড়ি পরা, চকচকে লাল রাঙা ব্লাউজ তার শরীরে, চুলগুলো এই মোটা খোপা করা। বয়সের কারণে দু একটা সাদা চুল অবশ্য দেখা যাচ্ছে। পান খেয়ে লাল হয়ে থাকা টকটকে ঠোঁট, চোখ নাক কেমন ভাসা ভাসা। সৃষ্টিকর্তা পরম মমতায় সৃষ্টি করেছেন এই নারীকে। এই বয়সে যে পুরুষ জাতির নজর কাটতে ব্যস্ত, তাহলে যৌবনকালে সে কেমন ছিল তা নির্দ্বিধায় ধারণা করা যায়। ভারী শরীর নিয়ে মহিলা রান্নাঘরের দাওয়া থেকে উঠোনে পা রাখলেন। একমাত্র উপস্থিত এই মহিলার মুখে কোনো বিস্ময় উৎসুক ভাব ছিল না। মহিলা এগিয়ে দর্শিনীর সামনাসামনি এসে দাঁড়ালেন।
তারপর আশেপাশে সবার দিকে তাকিয়ে তার কনিষ্ঠ আঙ্গুলে চুনটুকু মোটা করে ঝাড়ুল গাছের বাকলে মুছে ফেললেন। ফানটা দু একটা সাবান দিয়ে দর্শিনীর দিকে দৃষ্টি নিবন্ধন করলেন। গম্ভীর কিন্তু শান্ত কণ্ঠে বললেন, কত মাস চলছে? 4.5 তো হবেই মনে হচ্ছে। ভদ্রমহিলার কথার ধরনে সবাই তো অবাক হয়েছে, সাথে দর্শিনীও কম অবাক হয়নি। সত্যিই তার 4.5 মাস চলছে। কিন্তু উনি জানলেন কিভাবে? সবার দৃষ্টির মানে বুঝে গেলেন বুদ্ধিমতী রমলা। খুব শীতলতা বজায় রেখেই বললেন, কি দর্শিনী, এমন প্রশ্নে অবাক হলে নাকি? দর্শিনী মাথা নাড়ালো, যার অর্থ সে অবাক হয়েছে। পরক্ষণে দর্শিনী ক্ষীণ স্বরে বলল, আপনি কিভাবে সঠিক আন্দাজ করলেন মাসিমা? আমি কিভাবে সঠিক আন্দাজ করেছি সেটা ভাবনার বিষয় না দর্শিনী, এমনকি এটা অবাক হওয়ারও বিষয় না। অবাক হওয়ার বিষয় এখানে বাকি মেয়ে মানুষগুলা কিভাবে এতদিন তোমাকে দেখেও সেটা বুঝতে পারেনি। বেটা ছেলেদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু মেয়ে মানুষ এমন চোখের মাথা খায় কিভাবে তা ভাবনার বিষয়। স্বভাবতই তুমি চিকন চিমচাপ ধরনের মেয়ে, তাই তোমার পেট তত ফুলেনি, কিন্তু শাড়ির ওপর দিয়ে পেট ভালো বোঝা যায়। আর সাথে তোমার শরীরের গঠনও বদলিয়েছে। আগের মতন শুকনো লাগে না, বরং গাল মুখ ভরা ভরা লাগে। স্বাভাবিকভাবে গর্ভ অবস্থায় এমন পরিবর্তন আসে। তাছাড়া আমরা আগেকার মেয়ের মানুষ। এই হাতে কত ফোয়াতি চিকিৎসা করেছি, স্বাস্থ্য কমপ্লেক্স ছিলাম কিনা। কিন্তু তোমার পাশে তিনা, তারপর তোমার আরও 2 ডাক্তার কিভাবে বুঝলো না কি ফাঁস করে এরা ডাক্তার হয়েছে? আর তোমার মা মানে বেআইন মেয়ের পরিবর্তন ধরতে পারলো না কেন? অদ্ভুত। রমলার কাট জবাবে নিরুত্তর দর্শিনীর মা। এবার নিমা মুখ খুলল, সন্দিহার কণ্ঠে বলল, আমার তো আগে সন্দেহ হয়েছিল, কিন্তু বলিনি। আমি কিছু বললে তো দোষ হয়ে যায়। তা মা, আপনি কিছু বুঝেননি? সরলা একদিনে মেয়ের দিকে তাকিয়ে রইল, কারো কোনো উত্তর দিল না। কেবল মেয়ের দিকে তাকিয়ে যান্ত্রিক কণ্ঠে বললেন, জামাই জানে না, তাই না দর্শিনী? দর্শিনীর হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল। সে মনে মনে 1000বার চেয়েছিল বিপ্রতীপের কথা যেন এখানে না ওঠে, কিন্তু তার মা বরাবরই যেন তার বিপরীতে যেতে পছন্দ করেন। সেটাই আরেকবার প্রমাণ হলো। জামাইয়ের কথা এখানে কেন তুলছো সরলা? তুমি যা ভাবছো তা মাথা থেকে বের করে দাও। ও ছেলে এটা জানুক আর না জানুক, আমার মেয়ে সেই নরকে পা দিবে না। প্রতাপের বাড়িতেই কথাতেও হেলদোল হলো না সরলার, বরং কণ্ঠের কাঠিন্যতা আর একটু ভারিয়ে বলল, তুই জামাইকে এটা জানাসনি তাই না? জানালে আমি নিশ্চিত যে এমন অঘটন ঘটতো না। তুই ইচ্ছে করে বিয়েটা ভেঙেছিস তাই না? দর্শিনী মাথা নিচু করে রাখলো। সব জিনিসের বিপরীত দিক বের করা যেন মা তার নিপা বৌদির বিশ্রী স্বভাব। মৃত্যুঞ্জয় এতক্ষণ কেবল সবটা দেখেই গেল। কিছুক্ষণের জন্য তার মনে হয়েছিল তার হাত পা অবশ হয়ে গিয়েছিল। অনেকটা সময় নিয়ে নিজেকে সে সামলালো। সে দর্শিনীকে ভালোবাসে, দর্শিনীর ভালো খারাপ সবটা নিয়ে সে তাকে ভালোবাসবেই। তাহলে সামান্য কারণে এমন দমে যাওয়ার তো কোনো কারণ নেই। দৃষ্টান্ত মৃত্যুঞ্জয়ের কাঁধে হাত রেখে আশ্বাস দিল। দর্শিনীর মা তার দিকে এগিয়ে আসতে নিলে দর্শিনীর সামনে ডাল হয়ে দাঁড়ায় মৃত্যুঞ্জয়। দর্শিনী রীতিমতো বিস্মিত, হচ্ছেটা কি তার সাথে? দর্শিনীর ভাবনার মাঝে মৃত্যুঞ্জয়ের দাঁত কিরমির করা কথা ভেসে এলো। একদম প্রিয়দর্শিনীর শরীরে হাত দিবেন না কাকিমা, ও ছোট্ট নেই। অন্তত ওর ভিতরের প্রাণটার কথা ভেবেও এই ভুল করতে যাবেন না। কেমন? মা হয়ে আশ্রয়স্থল হন, সেটা না করলে হাত গুটিয়ে রাখুন, কিন্তু তবুও ক্ষতিকর কারণ হবেন না। উপস্থিত সবাই বিস্মিত। সরলা আগের জায়গায় দাঁড়িয়ে আছে, পা তার চলছে না, কেবল একজনের চোখ হাসছে। সে চিন্তামুক্ত একটা শ্বাস ফেলল, এটা ভেবে যে তার মেয়ের আরেকটা আশ্রয়স্থল তৈরি হবে গিয়েছে। এবার বোধ হয় অঙ্কটা মিলবে। দর্শিনীর বুক কাঁপল, জ্বরের বাতাস ছুঁয়ে দিল তার শরীর।
মনের মাঝে ভর করলো শীতলতা। হঠাৎ করে তার ভালো লাগা শুরু করলো। এমনটা তো কখনো হয়নি। তবে কি বিপ্রতীপের করা কর্মকাণ্ড দর্শিনীর হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য নূতনের আবির্ভাব? ভাবনার মাঝেই প্রকৃতি গর্জন করে উঠল। বাহির থেকে মাইকিংয়ের শব্দ ভেসে এলো। মাইকিং করা লোকটা ভয়ার্ত কণ্ঠে সাবধান করছে, পাশের এলাকার বাঁধ ভেঙে গিয়েছে, বন্যা হওয়ার সম্ভাবনা, সবাই যেন সাবধানে থাকে। অবাক জ্যোৎস্নায় ভরা রজনী, ক্যানভাসের মতন যেন রং তুলিতে এঁকেছে রাত। টানা সপ্তাহখানেক বর্ষণের পর আজ প্রকৃতি ক্লান্ত, পরিশ্রান্ত। পৃথিবীতে ঢেলে দেওয়ার জন্য যেন এই বিশাল আকাশের বুকে কোনো জলবিন্দু অবশিষ্ট নেই। তাই সে বিশাল বর্ষণের পর ছুটি নিয়ে জ্যোৎস্না ভরা রাত্রি উপহার দিয়েছে ধরণীর বুকে। জায়গাটার এই সিলেটের জাফলন, প্রকৃতির বন্যা বলা হয় যাকে। কি তার যৌবনতা, সৌন্দর্যতা! তাকে দেখলে মনে হয় যেন কোনো অষ্টদশীর হাসি, মনে হয় স্বপ্নের কোনো যত্নে গড়া বিলাসিতার প্রাচুর্য। বড় বড় পাহাড় ভেদ করে যখন অবাক জ্যোৎস্না ছড়ায় ছাদ, তখন মনে হয় সৃষ্টিকর্তা বড় যত্ন করে গড়িয়েছে এই প্রকৃতি। তবে প্রকৃতির কন্যা আজ বিধ্বস্ত, বন্যায় ভেসে গেছে তার অর্ধেক প্রাচুর্য। কি যে মুমূর্ষ অবস্থা তার! তার কোলে বেঁচে থাকা প্রাণগুলো আজ বাসভূমি হারা। হাহাকার মিশে গেছে বিশাল পাহাড়ের কানায় কানায়। তাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেই পুরো দেশের জায়গা জায়গা থেকে ছুটে আসছে মানুষ। কেউ খাদ্য, কেউ বস্ত্র, কেউ চিকিৎসার হাত বাড়িয়ে দিচ্ছে। সে বাড়িয়ে দেওয়ার হাতগুলোর মাঝে দর্শিনী দৃষ্টান্ত, তৃণা, মৃত্যুঞ্জয়, বিহঙ্গিনী সহ আরও কত যুবক যুবতীর হাত আছে। তারা এই প্রাণগুলোকে দিতে যাচ্ছে নিরাপত্তা। জাফলং 0 পয়েন্টে বন্যা হওয়াতে দর্শিনীরা ক্যাম্পেইন করেছে এখানে। বিগত 5 দিন যাবৎ তারা এখানেই আছে। অক্লান্ত পরিশ্রম দিয়ে গেছে বন্যার ভুক্তভোগী মানুষের পিছে। পরিস্থিতি কিছুটা এখন হাতের মুঠোয়। ঘড়ির কাঁটায় সময় এখন 3টা 15। দর্শিনী দাঁড়িয়ে আছে তাদের তাঁবুর বাহিরে। তাঁবুর পূর্ব দিকে বিশাল ঝর্ণা, অনবরত জল গড়িয়ে পড়ছে সেদিক থেকে। দর্শিনীর দৃষ্টি সেখানেই নিবন্ধ। মনের মাঝে তার বিশাল দ্বন্দ্ব। সেদিন বাচ্চাটার কথা শোনার পর কেউ বিপরীত প্রক্রিয়া দেয়নি, বরং তার আদর যত্ন একটু বেড়েছে। তবে মা আর নিপা বৌদি কেমন থম মেরে আছে। এটা অবশ্য জানা কথা যে মা আর বৌদি এমন কিছুই করবে। দর্শিনী তো ভেবেছিল এর চেয়ে বেশি কিছুই করবে, কিন্তু না, তেমন কিছুই হয়নি। এর জন্য সে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছে 1000বার। ঘুমাননি কেন প্রিয়দর্শিনী? এত রাত অবধি জেগে আছেন যে? রাতের নিস্তব্ধতা ভেদ করে গম্ভীর পুরুষালী কণ্ঠটা জঙ্কার তুলল যেন প্রকৃতিতে। সামান্য কেঁপে উঠল রমণী। ভাবনায় ব্যস্ত থাকা ক্ষতিগুলোর কোনায় চিকচিক করা অশ্রুবিন্দুগুলোকে বার কয়েক চোখের পাপড়ি জাফরির নিরুদ্দেশ করে দেওয়ার জন্য চেষ্টা চালালো। অতঃপর পিছনে ঘুরে দৃষ্টি দিল সুঠামদেহী পুরুষটার দিকে। ছেলেটার বয়স 30-32 হবে নির্দ্বিধায়, কিন্তু চোখ মুখে এখনো যেন 24-এর লাবণ্যতা। মুখমণ্ডলে ফুটে আছে ভিনদেশি ভাব। শরীরের রং একটু বেশি সুন্দর, যেন এই আধার রাতেও দীপ্ত দিছে কেমন অবলীলায়। দর্শিনীকে চুপ থাকতে দেখে মৃত্যুঞ্জয় এগিয়ে এলো আরো 2 কদম। কণ্ঠের গম্ভীরতা আর একটু বাড়িয়ে বলল, এত বাতাসের মাঝে এখানে এমন দাঁড়িয়ে আছেন কেন? আর রাত কত হয়েছে সে খেয়াল আছে? নাকি দেবদাসী হয়ে গোড়া ছাড়া কোনো খেয়ালই আপনার মাথায় থাকে না? মৃত্যুঞ্জয়ের কথায় দর্শিনী খানিকটা ভ্রু কুঁচকাল। সন্ধিহার কণ্ঠে বলল, আমি দেবদাসী হয়ে কখন গড়লাম? এখন সেটাও আমাকে বলে দিতে হবে? আপনার চালচলন, হাবভাব এখনও দেবদাসীর ছোঁয়া। কেন, একটু হাসতে পারেন না নাকি? অদ্ভুত। আজকাল দেখছি আপনার মুখেও বেশ কথা ফুটেছে। আগে তো ভাবতাম আপনি তত কথা বলতে জানেন না। মৃত্যুঞ্জয় গম্ভীর মুখে কিছু বলতে গিয়েও দর্শিনীর কথায় হেসে উঠেছে। অনবরত ঘুরিয়ে পড়তে থাকা ঝর্ণার স্বচ্ছ সুন্দর জলের দিকে দৃষ্টি নিবন্ধন করে বলল, আগে আমার কথা আপনার শোনার প্রয়োজন মনে হতো না। আমি বললেও আপনি হয়তো এখনের মতন মনোযোগ দিয়ে শুনতেন না, তাই বলিনি।
মৃত্যুঞ্জয়ের এমন উত্তরে দর্শিনী যেন বাসা কেড়ে নিল। সে অবাকের সপ্তম পর্যায়ে উঠে বিস্মিত কণ্ঠে বলল, তার মানে আমার মুডের ওপর ডিপেন্ড করে আপনার শব্দকণিকারা বাক্য বুনে। বাহ, ইন্টারেস্টিং। আপনার কাছে ইন্টারেস্টিং হতে পেরে আমার হৃদয়ও পিঞ্জিরা ছলাৎ করে উঠল। আমি ধন্য যে ম্যাডাম। দর্শিনী খিলখিল করে হেসে উঠল। হাসির সাথে দোল খেল যেন শক্ত পাহাড়ের কোণ থেকে শুরু করে সুঠামদেহী মানবের বক্ষ। এই বিধ্বস্ত জাফলংও যেন রঙিন হলো। এটা কি ছাদ দেখানোর সময় তৃণা? গুমগুম বিরক্ত স্বরের স্বপ্ন ছড়ল দৃষ্টান্ত। তৃণা দৃষ্টান্তের বাহু আঁকড়ে ধরে মিষ্টি হেসে বলল, হ্যাঁ, এখনই ছাদ দেখার সময় দৃষ্টান্ত দা। দিনের বেলা তো আর ছাদ থাকে না, ছাদ তো রাতের বেলাতেই পাওয়া যায়, তাই না? আর তাছাড়া আজ কতগুলো দিন পর ছাদ উঠেছে, সে খেয়াল আছে তোমার? একটু দেখো না, চোখের কোণা থেকে কেমন করে জ্যোৎস্না গড়িয়ে পড়ে। তিনার আকুতি মাখা কণ্ঠে ঘুম ছুটে দৃষ্টান্তের। তিনা ঘালে ঠোঁট ছুঁয়ে নরম কণ্ঠে বলে, আমার হৃদয়াঙ্গিনায় তো রোজ নিয়ম করে তিনা নামক চন্দ্রিমা জ্যোৎস্না ছড়ায়। সে জ্যোৎস্নার কাছে জ্যোৎস্না যে কিছুই না মোর তৃণসজ্জা। তিনা লজ্জা পায়, আর একটু গুটিয়ে যায় দৃষ্টান্তের বক্ষ মাঝে। ছাদটা জ্যোৎস্নার রং আরেকটু ভাড়িয়ে দেয় কপত কপতিতের মিষ্টি প্রেম দেখে। তিনা মৃদু হাসে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশাল ধন্যবাদ দেয় এক নারীকে। সে মানবী অবুঝ হয়েছিল বলে হয়তো আজ দৃষ্টান্ত তার। মায়া কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছে। গত সপ্তাহে সে এখানের একটা বেশ খ্যাতনামা কলেজে ভর্তি হয়েছে। বিপ্রতীপ নিজে গিয়ে ভর্তি করিয়ে দিয়ে এসেছে। বাড়িটা কেমন যেন মৃত্যুপুরীর মতন ঠেকছে মায়ার কাছে। কেমন নিস্তব্ধতা ঘেরা। মোহনা মাঝে মাঝে হুঙ্কার না দিলে বোঝাই যায় না বাড়িটাতে মানুষজন যে বাস করে। কেমন অদ্ভুত ভারী। বিপ্রতীপ গলার হাই টাই ভাবতে ব্যস্ত। সে একটু পর অফিসের জন্য বের হবে। মায়াও নিজেকে পরিপাটি করে নিচ্ছে কলেজ যাওয়ার জন্য। কিন্তু চুল বাঁধতে গিয়ে বাঁধল বিপত্তি। গতকাল ভাঙ্গা কাচের গ্লাসের টুকরো উঠাতে গিয়ে তার ডান হাত বিশ্রীভাবে কেটে গিয়েছে। এখন সে হাতে জোর দিয়ে মাথার চুল চিরুনি ছাড়া করতে পারছে না। মায়া কতক্ষণ চেষ্টা করে অবশেষে হতাশার শ্বাস ফেলল। না, তার দ্বারা এই কাজ সম্ভব না। মন খারাপ করে যে চিরুনিটা ড্রেসিং টেবিলের উপর রাখতে যাবে, তখনই বিপ্রতীপ মায়ার কাছ থেকে চিরুনিটা নিয়ে নেয়। মায়া অবাক হয়ে যায়। মায়াকে আরও এক ধাপ অবাক করে দিয়ে বিপ্রতীপ নিজের হাতের চিরুনিটা মায়ার মাথায় চালান করে খুব ধীরে যত্নে গুছিয়ে দেয় মায়ার এলোমেলো চুল। মায়ার যেন বাকশক্তি হারিয়ে ফেলার উপক্রম। সে বিস্ময়ের চোখ বড় করে তাকিয়ে আছে। আজকাল বিপ্রতীপের ব্যবহার তার কাছে অদ্ভুত লাগে। কেমন যেন মাঝে মাঝে ঘোর লেগে যায়। মাঝে মাঝে মনে হয় এই লোকটার মোহে পড়ে যাচ্ছে সে। এ কেমন অনুভূতি? এমন অনুভূতির কারণই বা কি? মায়া সামলে নেয় নিজেকে। যতটা সম্ভব নিজেকে দাতস্থ করে দীর কণ্ঠে শুধে ছোট দীর কোলে খোঁজ ফেলেন। কোথায় আছে সে? সামান্য একটা ফুসকির খোঁজ পাবো না আমি? সে যেখানে আছে ভালোই আছে। মায়া চুলের দিকে তাকিয়ে বিপ্রতীপের সহজ সরল স্বীকারোক্তি। মায়া আবারও অবাক হলো যে বিপ্রতীপকে সে দেখে এ বাড়িতে পা রেখেছিল, সে বিপ্রতীপ আর এই বিপ্রতীপের মাঝে আজ বিশাল তফাৎ। এতটা বদল কেন? মায়াকেও প্রিয়দর্শিনীর মতন বসে আনার চেষ্টাই কি এটা? মায়া নিজেকে শীতল রেখে তীক্ষ্ণ স্বরে আবার প্রশ্ন ছুড়ল। ছোটদির খবর জানেন অথচ তাকে বাসায় আনছেন না। কেমন অদ্ভুত না ব্যাপারটা? বিপ্রতীপ হাসে। মায়া চুল খুব সুন্দরভাবে বেনি করে দিয়ে নিঃশব্দে চিরুনিটা ড্রেসিং টেবিলের উপর রাখে। ধীর গলায় বলে, যে যেভাবে খুশি থাকে তাকে সেভাবে খুশি থাকতে দেওয়া উচিত। ও আচ্ছা, তাহলে সইয়ের খুশির সময় এই কথাখানা কোথায় ছিল? মায়ার মোহে আটকে ছিল। মায়ার তাচ্ছিল্য মাখা প্রশ্নে বিপ্রতীপের
আবার নিবিড় জবাব দিয়ে অবশ্য 1 সেকেন্ডও দাঁড়ায় না বিপ্রতীপ। ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়া হা হয়ে তাকিয়ে রইল। এ কেমন বেড়া জালে আটকাচ্ছে সে? তবে তার সমাপ্তিও কি দূরসিনীর মতন? বিচাকান্দির বড় সড়ক পথে দাঁড়িয়ে আছে কতগুলো যুবক যুবতী। মোটামুটি সবার হাতেই অ্যাপ্রন। দুপুরের কড়া তির্যক রোশনি খাড়াখাড়িভাবে পড়ছে তাদের উপর। এক একটা মানুষের মুখগুলো কেমন শুকিয়ে লাল হয়ে আছে গরমে। কে বলবে গত কয়েকদিন অবধি এখানে তুমুল বর্ষণ ছিল। রোদের তেজে যেন বন্যার বর্ষণের আমেজে তিথিলে পড়েছে। দর্শিনী নিজের শাড়ির আঁচল দিয়ে মুখের বিন্দু বিন্দু ঘামটুকু মুছে ফেলল। আরও 10-15 মিনিটের মতন হেঁটে গেলেই তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। জলের তৃষ্ণায় দর্শিনীর মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। বিহঙ্গিনী টিনা দর্শিনী পাশাপাশি হাঁটছে, টুকটাক কথাও বলছে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই বিহঙ্গিনী চিৎকার দিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ধরে চলে যায় রাস্তার অপর পাশে। হন্য হয়ে কি যেন খুঁজতে শুরু করে দেয়। রাস্তার এপাশের মানুষগুলো কেবল অবাক চোখে সেই দৃশ্য দেখে যায়। বড় ফ্লাইওভারের কিনারে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। সবার মুখের আদলে একটাই প্রশ্ন, বিহঙ্গিনী এমন অদ্ভুতভাবে দৌড় দিল কেন? বিহঙ্গিনীকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। বিহঙ্গিনীর দৃষ্টি স্থির, মুখে থমথমে ভাব বিরাজিত। দর্শিনী তার হাতের জলের বোতলটা এগিয়ে দিল বিহঙ্গিনীর কাছে। ধীর নম্র শীতল কণ্ঠে বলল, আগে জলটুকু খা বিহু, তারপর না হয় বাকি কথা বলা যাবে। বিহঙ্গিনীর চোখের পাতা টিপ টিপ পিটপিট করে নড়ল। কোনো বাক্য ব্যয় না করে জলের বোতলটা নিয়ে ঢক ঢক করে অনেকখানি জল খেয়ে নিল। সে যেন এতক্ষণে জলের অপেক্ষা দিয়েছিল। অতঃপর বোতলের মুখটা লাগাতে লাগাতে ধীর কণ্ঠে বলল, দুঃখিত সবাইকে এত বিচলিত করে তোলার জন্য। হুট করে আমার এমন ছুটে যাওয়া উচিত হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। বিহঙ্গিনীর কথার বিপরীতে দর্শিনী তার শাড়ির আঁচল দিয়ে ঘামে চুপো হয়ে যাওয়া বিহঙ্গিনীর লাল মুখখানা মুছে দিল। পরম যত্নে আদুরে কণ্ঠে বলল, ছুটে গিয়েছিলে কেন বিহু? কি দেখেছিলে? বিহঙ্গিনী খানিকটা চমকালো, অতঃপর আমতা আমতা করে বলল, আমি ভেবেছিলাম আমার পরিচিত একজনকে দেখেছি, তাই ছুটে গেছিলাম। কিন্তু কেউ তো ছিল না। আমার চোখের ভ্রান্তি হয়তো সেটা। পরিচিতকে দেখে গগন কাঁপানো চিৎকার দিয়ে কান্নার সায়েন্সটা কি বুঝলাম না ম্যাডাম। দৃষ্টান্তের খোঁচামারা কথায় হেসে উঠল সবাই। কেবল বিহঙ্গিনীর মুখে ঘন আধার করে মেঘ জমল। ঠাট্টাটা সে যে ঠিক হজম করতে পারেনি, সেটারই বহিঃপ্রকাশ ঘটালো যেন মুখমণ্ডলটা। দর্শিনী হয়তো হাস করতে পারল সে মন খারাপ, তাই সবার দিকে তাকিয়ে গমগমে স্বরে বলল, হাসাহাসি হয়ে গেলে এবার গন্তব্যে রওনা হওয়া যাক। অনেক কাজ বাকি, তাই না? সবাই সায় জানালো দর্শিনীর কথায়। হাঁটা ধরল গন্তব্যে। দর্শিনী ধীরে বিহঙ্গিনীকে উঠিয়ে খুব যত্নে আগলে ধরল তার হাতখানা, যেন বিহঙ্গিনীর হঠাৎ চলে আসা মন খারাপের মেঘকে সে মুছে দিবে। বিহঙ্গিনী হাসল। মেয়েটা এখনো এতটা ভাবে সবাইকে নিয়ে, অথচ মেয়েটারই কপাল পোড়া। মৃত্যুঞ্জয় আর একটু মুগ্ধ হয়। প্রতিনিয়ত সে এই নারীর প্রতি মুগ্ধ হচ্ছে। প্রাক্তন স্বামীর বোনকে এতটা নিঃস্বার্থভাবে আগলে নিতে পারে কজনই বা পারবে? বিহঙ্গিনীর মাথায় কেবল একটা ভাবনাই ঘুরছে, তার চোখ কি তবে ভুল দেখল? এতটা নিখুঁত ভুল কিভাবে দেখলো? নাকি তার মনের ভ্রান্তি ছিল? এত বছর পর মানুষটাকে দেখতে পাওয়াটা কেমন যেন ভ্রমের মতন লাগছে। তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। রহস্য তো ওই সব বাড়ি থেকে উৎপাদিত। ওই বাড়িতে গিয়ে রহস্যের সমাধান পাবে সে নিশ্চয়। বিহঙ্গিনীকে ভাবনায় বিভোর থাকতে দেখে ভ্রু কুঁচকালো দর্শিনী। বিহঙ্গিনীর বাহিতে সামান্য ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছিস বিহু? কোনো সমস্যা হয়েছে কি? বিহঙ্গিনী ডানে বামে মাথা নাড়ায়, মুচকি হেসে বলে, বৌদি তুই যে অন্তঃসত্ত্বা সেটা তো ধাবাই জানে না, জানাবি না? বিহঙ্গিনীর প্রশ্নে দর্শিনীর পা থেমে যায়।
সাথে থেমে যায় আরও 3 জোড়াফা। মৃত্যুঞ্জয় দর্শিনীর উত্তরের আশায় তাকিয়ে থাকে সেদিকে। দর্শিনী কিছুক্ষণ সময় নেয়, তপ্ত এক শ্বাস ফেলে বলে, তোর ধাবায় জানলেই বা কি, না জানলেই বা কি, তার তো সংসার হয়েছে, দারুণ রঙের সংসার। দর্শিনীদের কোনো কিছুর জানার অধিকার তার নেই, কিন্তু সন্তানটা তো তারও। তুই অস্বীকার করতে পারবি? বিহঙ্গিনীর একটা প্রশ্নে থম মেরে গেল সব। মৃত্যুঞ্জয়ের হৃদয়খানি বোধ হয় কিঞ্চিত কেঁপে উঠল। দর্শিনীর চুপ রইল কেবল, তার মধ্যে তিনা তাচ্ছিল্য হেসে বলল, অস্বীকার না করার কি আছে? এমন নষ্ট পুরুষদের স্বীকার করার কোনো দরকার নেই। এই সন্তান কেবল দিবাইয়ের। তোমার ভাইয়ের মতন নোংরা মানুষের পরিচয় দিয়ে এ সন্তান বড় হবে না। আমার মনে হয় বিহঙ্গিনী এত কিছু ভেবে বলেননি। যে মেয়ে নিজের বৌদির প্রতি অবিচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়েছে, সে নিশ্চয় অবিচারকদের পক্ষে কথা বলবে না, তাই না বিহঙ্গিনী? মৃত্যুঞ্জয়ের কথায় বিহঙ্গিনী মলিন হেসে মাথা নাড়ল। অতঃপর দর্শিনীর দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, তুই রাগ করিসনি তো বৌদি ভাই? না বিহু, রাগ করব কেন? আর তুই তো জানিস তোর ভাইকে আমি ডিভোর্স পেপার দিয়ে আসছি। কয়েকদিন পর কোর্ট থেকে ডাক আসবে, তারপর চিরদিনের জন্য খাতা কলমেও বিচ্ছেদ হবে আমাদের। তাহলে এ সন্তানের কথা তোর ভাই জানুক বা না জানুক, তাতে কি কিছু আসে যায়? গর্ভধারণকালীন ডিভোর্স তো হয় না মনে হয় দিবাই। তিনার কথায় সবারই মোটামুটি ভ্রু কুঁচকালো। সত্যিই তো, প্রেগনেন্সি অবস্থায় তো ডিভোর্স হয় না তাহলে? সবাই যখন উত্তরের আশায় দর্শিনীর দিকে তাকালো, দর্শিনীর মুখে তখন মলিন হাসি বিরাজমান ছিল। তাহলে কি বাচ্চাটা আসা অবধি অপেক্ষা করতে হবে তোর, দর্শিনী? দৃষ্টান্তের প্রশ্নে ডানে বামে মাথা নাড়ালো দর্শিনী। হাঁটার গতি স্বাভাবিক রেখেই বলল, যেহেতু ডিভোর্স ফাইল আমি করিয়েছি, তাই অপেক্ষা করার প্রয়োজন নেই। গর্ভ অবস্থায় যদি কোনো স্ত্রী নিজ ইচ্ছায় ডিভোর্স দিতে চায় এবং সেই যদি ডিভোর্সের জন্য আপিল করে, তবে কোনো ঝামেলা ছাড়াই ডিভোর্স হয়ে যায়। এটা নিয়ে উকিল সাহেবের সাথে আমার খোলামেলা কথা হয়েছে, আর খুব শীঘ্রই কোর্ট থেকে আমাদের ডাক এলো বলে। তারপর চিরতরে মুক্তি। কথা শেষে ছোট্ট একটা শ্বাস ফেলল দর্শিনী। সে শ্বাসের সাথে যেন বেসে গেল কিছু হৃদয় নিংড়ানো হাহাকার। এই হাহাকার পাওয়া না পাওয়ার হিসেবের উপরে বেইমানি করা মানুষটার জন্য। এই হাহাকার জানে একাকালীন প্রিয় মানুষটার প্রতি অগাধ প্রেমের প্রাণঘাতী কতটা। দর্শিনীর সাথে সাথে আর 4 জন মানুষের দীর্ঘশ্বাস ভেসে এলো। শহরের রাত আর দিনকে তেমন আলাদা করা যায় না। সবসময় রাস্তাঘাটে মানুষের বিশাল স্তূপ থাকবেই। হইচই চেঁচামেচি এক ধরনের হট্টগোল পরিস্থিতিতে ভরা থাকবে শহর। এই বিশাল হইচই পরিপূর্ণ রাস্তায় হেঁটে যাচ্ছে মায়া, তার পাশাপাশি হাঁটছে হৈমন্ত। শহরের বুকে তখন খুব মুখ ভরা করা সন্ধ্যা। তুই যে বাজারে যাচ্ছিস আমাকে একটু বলে বের হলি না কেন? আমি বারান্দা দিয়ে না দেখলে তো জানতামই না। হৈমন্তের কথায় তাদের নিশ্চুপতায় বাটা পড়ল। মায়া একটু হেসে বলল, ভেবেছিলাম বাজার এখান থেকে এখানে যাব আর টুকটাক কেনাকাটা করে চলে আসব। তুই কি বিপ্রতীপের প্রতি আসক্ত হচ্ছিস মায়া? হৈমন্তের এহেন প্রশ্নে চমকে যায় মায়া। হাতে থাকা ব্যাগটা সামান্য কেঁপে ওঠে। হৈমন্তর নজর তখনও মায়ার উপর নিবদ্ধ। মায়ার খুব গোপনে কেঁপে ওঠাটাও চোখ এড়ায়নি তার। হৈমন্ত খানিক বাঁকা হাসল। হাসিটা তাচ্ছিল্যের নাকি বিষাদে ঠিক টের পাওয়া গেল না। মায়া তার শাড়ির আঁচলটা দিয়ে খুব সন্তর্পণে কপালের ঘামটুকু মুছে নেওয়ার প্রচেষ্টা চালালো। কোনো মতে কথা কাটানোর চেষ্টা করে বলল, তুমিও না হৈমন্ত ভাই, হুটহাট কি যে বলো। এসব কিছুই না, আমি এত সহজে আমার লক্ষ্যের কথা ভুলিনি। লক্ষ্যের কথা ভুলিসনি মানে? এই না যে তুই কারো প্রতি দুর্বল হতে পারবি না।
তোর লক্ষ্যে তো এমন কোনো যুক্তি ছিল না যে তুই কারো প্রতি আসক্ত হতে পারবি না। তা কোনো কথা লুকোচ্ছিস নাকি মায়া, তাও আবার আমার কাছ থেকে? হৈমন্তের প্রশ্নের উত্তর এলো না, কেবল এলো কিছু নীরব দীর্ঘশ্বাস, যা হয়তো হৈমন্তের কথাকে সমর্থন জানালো। হৈমন্ত হাসলো, রাস্তা বরাবর দৃষ্টি নিবদ্ধ রেখে হাসতে হাসতে বলল, বিপ্রতীপকে ভালোবাসা এক ধরনের অন্যায়। মনে রাখিস মায়া, তুই নিজের প্রতিশোধ পূরণের জন্য একটা সংসার ভেঙেছিস, যেটা অন্যায়। আমি তবুও তোর সাথ দিয়েছি ওই মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তুই যদি তাদের প্রতি দুর্বল হয়ে আরেকটা অন্যায় করিস তবে তোর ক্ষমা নেই। এই অন্যায়ের শাস্তি কিন্তু আমি তোকে দেব। মায়া চমকালো, পা দুটো তার থেমে গেল। হৈমন্তর কথা বলার ভঙ্গিমাই ছিল এমন যে থামতেই হতো। মায়ার মনের কোণে ভয় জমা হলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি আমায় শাস্তি দিতে পারবে হৈমন্ত ভাই? অন্যায়কারীর শাস্তি আমি দিবই, সেটা তুই হলেও আমার ভালোবাসা আমার দুর্বলতা না মায়া। কথা থামিয়ে হৈমন্ত চলে গেল। মায়া ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল। আজ হৈমন্ত ভাইয়ার কথার ধরন অন্যরকম। এর কারণ কি? মায়ার অহেতুক আবেগই কি এর কারণ? হাজার কথা ভাবতে ভাবতে মায়া বাসায় এসে পৌঁছালো। হাতের বাজারের ব্যাগটা দরজার সাথে রেখে ড্রয়িং রুমে পা রাখতে এক দানবীয় চোখ এসে পড়ল তার ঘালে। সে হতভম্ব চোখের সামনে তাকালো। বিপ্রতীপের রাগী জ্বলন্ত চোখে পড়ল তার। মায়া বিপ্রতীপের এমন রাগের কারণ বুঝল না, তাই অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, এটার মানে কি? কার সাথে ছিলা তুমি? ওই ছেলেটাকে? এত রাতে একটা ছেলের সাথে ঘুরে বেড়াতে লজ্জা লাগছে না? বাজারের কাজ দিয়ে না আসলে তো এমন লীলা খেলা দেখতেই পারতাম না। বিপ্রতীপের এমন কাজের কারণ এখন বোধগম্য হলো মায়ার। বিপ্রতীপের পিছে দাঁড়িয়ে মোহনা হাসছে, বাকিটা বুঝতে বাকি রইল না মায়ার। হয়তো বিপ্রতীপের জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছে সেই মহিলা। এতক্ষণের ভালো লাগাটা মুহূর্তে মুছছে গেল যেন। তেতে উঠল মায়া। ভয়ঙ্কর রকমের শব্দ করে পাশে রাখা ফুলের টবটা ভেঙে ফেলল সে। ভাঙ্গা টবের টুকরোটা হাতে নিয়ে নিজের হাতে দুইটা টান দিল। বিপ্রতীপ কেবল অবাক ও হতভম্ব চোখে সবটা দেখল। মায়ার নিজেকে আঘাত করার কারণ খুঁজে পেল না মোহনা। মায়া এবার বিপ্রতীপের কলার টেনে ধরে বলল, আপনি যখন ঘরে বউ রেখে বাহিরের মেয়ের পিছে ঘুরছেন তখন আপনার লজ্জা করেনি? তাহলে আজ আমার কেন লজ্জা করবে শুনি? মায়ার গেলে শর্ট দেওয়া এত সোজা না, তাই না? দাঁড়ান, একটু সামান্য মজা দেখিয়ে দিই। কথা থামিয়ে মায়া মরে গেলাম গো করে চিৎকার দিয়ে উঠল। হাতে থাকা ফোনটা দিয়ে কল লাগালো অনাকাঙ্ক্ষিত জায়গায়। কথার দাসে বোঝা গেল মায়া পুলিশ স্টেশন কল করেছে। বিপ্রতীপ আর তার মা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এটা কি মেয়ে না অন্য কিছু? দর্শিনী কেবল বিছানায় মাথা দিয়েছে, তার মধ্যেই তার ঘরের দরজায় ক্রমাগত কেউ আঘাত করা শুরু করলো। দর্শিনীর সাথে সাথে বিহঙ্গনীয় তৃণও লাফিয়ে উঠল। সারাদিন পর 3 জন মাত্র ঘুমাতে এসেছিল, এর মাঝে এমন করাঘাতে কেঁপে উঠল সব। তৃণা দ্রুত গিয়ে দরজা খুলতে হুড়মুড় করে প্রবেশ করলো মৃত্যুঞ্জয়ের দৃষ্টান্ত প্রবেশ করে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, দর্শিনী, তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। বাড়ি থেকে কল আসছে, প্রদীপ দা আর সুমন দায়ের অবস্থা খুব খারাপ, আমাদের যেতে হবে দ্রুত। কথাটা বলতে দেরি দর্শিনীর মাথায় বিনামেঘে বজ্রপাত হতে দেরি হয়নি। সে কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে তাদের? দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয় দর্শিনীর প্রশ্নের উত্তর দিল না। দর্শিনী খাট থেকে নামতে নিলে সাবধানতাবশত পা পিছলে যায়। মুখ থুবড়ে পড়ার আগে শক্ত একটা হাত আঁকড়ে ধরে তাকে। দর্শিনী হাতের মালিকের দিকে তাকাতেই দেখে মৃত্যুঞ্জয় খুব যত্নে তাকে আগলে ধরেছে আর ভয়ার্ত কণ্ঠে বলছে, দেখে চলবেন তো বাবা,
এখনই তো মুখ থুবড়ে পড়তেন। নিজে থেকে সাবধান না হলে আর কে সাবধান করবে বলুন? 5 মাস রানিং আপনার, এখন অন্তত নিজের কথাও ভাবেন। যাই হোক, ভয় পেয়েছেন? কিছু হবে না আপনার, আমি আছি তো। হাজারো অনিশ্চয়তার মাঝে দর্শিনী যেন কাউকে পেল যে হারাবে না, থেকে যাবে চিরকাল। এর মাঝে দৃষ্টান্ত তাড়া দিল। বাড়ির পরিস্থিতি ভয়াবহ। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। গল্পটিকে একটি লাইক করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।